সবশেষে আনন্দ আড্ডা। আনন্দ আড্ডার আমাদের আজকের অতিথি পুঁথিশিল্পী কাব্য কামরুল। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ভাইয়া সুপ্রভাত, কেমন আছেন? ভালো, আপনি কেমন? ভালো। ভাইয়া, দীর্ঘদিন ধরে আপনি এই পুঁথির সাথে জড়িত। আপনার কণ্ঠে আজকে পুঁথি শুনবো, আরো অনেক অনেক আড্ডা দিব, অনেক অনেক কথা বলবো, কিন্তু তার আগে আমাদের নিয়মিত এবারে আনন্দ আড্ডা। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথির কাছে। শুরু করব আপনার একটা পুঁথি দিয়েই। অঞ্চল ভেদে এটার নামকরণের মত পার্থক্য আছে, গবেষকদের ভিতর মত পার্থক্য আছে। কেউ হাটুর কবিতা বলে, কেউ ভাট কবিতা বলে, কেউ পুঁথি কবিতা বলে, পুঁথি বলে। হ্যাঁ, তো এই এক ধরনের এটা গীতিকাব্য। তো আমি শুরুতে আবার নিজের একটা পুঁথি দিয়েই শুরু করি। প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, শোনো দিয়া মন, বিশ্ববাসীর প্রতি আমি করি নিবেদন আমার ভালোবাসা। আমার ভালোবাসা সকল আশা বিশ্ববাসীর প্রতি, সম্প্রীতির বিশ্ব গড়ি মানুষ এক জাতি। এসো এক মিছিলে, এসো এক মিছিলে, দলে দলে শান্তি কামী লোক, জাতি ধর্ম ভেদাভেদ গড়ে তোলে শোক। বিশ্বের কত যুদ্ধ, বিশ্বের কত যুদ্ধ করলো দ্বন্দ্ব, উগ্র জাতীয়তা, মাঝে মাঝে ধর্মের নামে ভাঙলো মানবতা। হায় রে শান্তি ধর্ম, হায় রে শান্তি ধর্ম, মানব জন্ম করলো ভেদাভেদ। বাইবেল বড়, কোরআন বড়, নাকি গীতা বেদ, সেবায় মানব ধর্ম, সেবায় মানব ধর্ম আসল মর্ম করি জয়গান। সবার উপর মানুষ সত্য রাখবে, সবার মানে গাহি সাম্যের গান, গাহি সাম্যের গান আমার প্রাণ রবীন্দ্র নজরুল। লালন প্রেমে পুঁথি করি আমি কাব্য কামরুল, প্রিয় লালন নজরুল, প্রিয় লালন নজরুল। ভাইয়া, এবার জানতে চাই পুঁথির বিষয়টা আসলে কি? পুঁথি তো এক ধরনের গীতিকাব্য, যে আমাদের মধ্যযুগীয় কিংবা আমাদের শত শত বছর আগে গীতি কবিরা পুঁথি লিখত বিভিন্ন বিষয় ভিত্তিক। আমাদের ধর্মীয় তারপরে বিভিন্ন কাহিনীকে অবলম্বন করে, বিভিন্ন মিথকে অবলম্বন করে পুঁথি রচিত হতো। হ্যাঁ, এবার জানতে চাইবো আপনি কিভাবে আমাদের এই ঐতিহ্য, এই পুঁথি শিল্পের সাথে জড়িত হলেন? ছোটবেলায় যে আমাদের যে পুঁথির যে সুরভঙ্গিটা, যে আপনার গীতিকাব্যটাকে সুর সহযোগে পাঠ করতো, এই সুরটা আমাকে খুব টানতো। ছোটবেলায় বিভিন্ন জায়গায় শুনতাম, মা খালাদের মুখে শুনতাম, কিংবা হাটে বাজারে পুঁথি বিক্রি হতো। হ্যাঁ, তাই সুরটা খুব টানতো। আইরে নাইরে 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 না, নাইরে 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 না, নাইরে 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 না, নাইরে 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 না। এই যে সুরভঙ্গি, যে বর্ণনামূলক যে কোনো ঘটনার বর্ণনা করছি, এই জিনিসটা আমার খুব নাড়া দিত। তারপরে এক সময় তো মানুষ তো আমাদের বাঙালিরা তো একটা পর্যায়ে কবিতা কিংবা গদ্য লেখা এরকম শুরু করে। তা আমার এরকম আমি কবিতা লিখতাম আজ থেকে মনে করেন 15-20 বছর আগে। তা আমি এই প্যাটার্নে পুঁথির যে ফরম্যাট, হ্যাঁ, এই আঙ্গিকে আমি পুঁথি লেখা আরম্ভ করি। আপনার এই সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন মানুষের স্বপ্ন, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা, তারপরে কোনো ঘটনাকে অবলম্বন করে আমি পুঁথি লেখা শুরু করি। তারপরে দেখলাম যে এটা বেশ মানুষ ইতিবাচকভাবে নিচ্ছে। পুঁথি কতটুকু মানুষ এখন নিচ্ছে? আমার যে অভিজ্ঞতা হয়েছে, এখন তো আপনার গণমাধ্যমের এটাই পরিবর্তিত আর কি, পরিবর্তন হয়েছে। আগে তো রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, পেপার পত্রিকা ওরকম ছিল না। আগে গ্রাম গায়ে তো পুঁথির মাধ্যমে মানুষ ঘটনাকে জানতো, বিভিন্ন কাহিনীকে জানতো, একজন পাঠ করতো আর লোকজন শুনতো। আমাদের গ্রাম বাংলায় উঠোনে সন্ধ্যার পর পুঁথি পাঠে আসর হতো। হ্যাঁ, তো এটা এক ধরনের গণমাধ্যমের ভূমিকা পুঁথি পালন করতো। তা এখন যুগের পরিবর্তিত মানুষের রুচি, মানুষের স্বাদগুলো, হ্যাঁ, পরিবর্তন হয়েছে। তো সেই প্রেক্ষিতে পুঁথিও আপনার এখনো মানুষ বেশ করে সাড়া দেয় আর কি। আমি পজিটিভ পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি। পুঁথি নিয়ে আপনি দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, তো সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? পুঁথির পরিবেশনের ক্ষেত্রে আমি একেবারে আপনার ফুটপাত থেকে শুরু করে আমার অভিজ্ঞতা একবার রাষ্ট্রীয় প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি।
রাজধানী ঢাকার 400 বছর পূর্তি উপলক্ষে সংসদ ভবনের সামনে খুব রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রামটা হয়। সেখানে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে আর কি পুঁথি লিখি রাজধানী ঢাকার 400 বছর পূর্তিতে। তারপরে আপনার বিভিন্ন মিডিয়ায় আমি করেছি, ভারতে করেছি। আর সবচেয়ে আমার একটা বাইরে বিদেশি বলতে হচ্ছে আমি ফ্রান্সে আর কি একাধিকবার প্রোগ্রাম করেছি। তো ওখানে বাঙালি কমিউনিটি কিংবা অন্যান্যরা যারা একটু ট্রান্সলেট করে দিয়েছে তাদেরকে, আপনি জানেন যে ফ্রান্স হচ্ছে শিল্প সংস্কৃতির রাজধানী বলে, এবং ওখানে পুঁথি পাঠ করা ওখানে একাধিকবার, তাও এটা আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা। তা আমিও এটা ওখানে পাঠ করেছি, এবং ওখানে সারাটা বিশেষ করে বাঙালিদের ভিতর অন্যরকম প্রণোদনা, অন্যরকম অভিব্যক্তি আমি দেখেছি। আমিও ওই দেখাগুলো আমি প্যারিসেই করছি, একজন বাঙালির তার দেশকে সে খুব মিস করছে, তাকে নিয়ে একটা ধরনের এরকম লিখেছি। আমার মন ভালো না, কেউ বোঝে না, বোঝে আমার মায়ে। আমি থাকি প্যারিস শহর, মাঝে থাকে গায়ে, মারে মনে পড়ে, মারে মনে পড়ে এই শহরে যখন যেটা ঘুরি। সযতনে মায়ের স্মৃতি হৃদয় লালন করি, আমার মায়ের স্মৃতি, আমার মায়ের স্মৃতি মনের সাথী, হৃদয় জল জল করে। দিন রজনী মায়ের কথায় আমার মনে পড়ে, মায়ের হাতে রান্না, মায়ের হাতে রান্না নেই তুলনা, এই জগতে সেরা। এই শহরের খাবার দাবার কেন যে মন ভরে নাই, আমার মন ভালো না, আমার মন ভালো না, কেউ বোঝে না, বোঝে আমার মায়ে। গাঁও গ্রামের মনটাই আমার পড়ে আছে গায়ে, গায়ের কত স্মৃতি, গায়ের কত স্মৃতি মাতামাতি করে আমার মনে। জারি সারি একটা রাটা বাজে আমার প্রাণে, আমার মন ভালো না, আমার মন ভালো না, আমার মন ভালো না। চমৎকার। ভাইয়া, এই যে পুঁথির মাধ্যমে যে মেসেজগুলো আপনি দেওয়ার চেষ্টা করেন, এগুলো সমাজে কতটুকু প্রভাব পড়ে বলে আপনি মনে করেন? ইতিবাচক প্রভাব বিস্তার করে, এটা আমি আমার অভিজ্ঞতায় তাই বলছে যে মানুষ ইতিবাচক ভাবেই নিচ্ছে বিষয়টা। পুঁথির পাশাপাশি অন্য কোনো শিল্প মাধ্যমের সাথে কি আপনি জড়িত আছেন? হ্যাঁ, এটা আসলে আমি বেসিক্যালি লেখালেখির সঙ্গে জড়িত, এবং পেশাগত আমি মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সঙ্গে জড়িত, প্রামাণ্যচিত্র, ফিল্ম, নাটক, ক্যামেরার পিছের আর কি, হ্যাঁ, গবেষণার কাজেও জড়িত। আমাদের দেশ থেকে পুঁথি বিলুপ্ত প্রায়, তো এটা নিয়ে আপনি কি মনে করছেন? এটাকে টিকিয়ে রাখার জন্য, আমাদের পুরানো ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি করা উচিত? এটা তো খুব জরুরি একটা বিষয়, এটাকে সংরক্ষণ করা, যেহেতু এটা আমাদের একটা আইডেন্টিটি, একটা পরিচয় বহন করে, একটা ঐতিহ্য বহন করে। আমাদের বাঙালির যে পুঁথি একটা বিশাল একটা সম্পদ, হ্যাঁ, এটা আমাদের পূর্বপুরুষরা এই পুঁথির মাধ্যমে তারা বিনোদিত হতো, বিনোদন পেত, আনন্দ পেত। তো এটাকে এখন সরকারিভাবে বেসরকারিভাবে এটাকে পৃষ্ঠপোষকতা খুব দরকার, যারা এখন তো প্রায় বিলুপ্তির পথে। তারপর এটা সংরক্ষণ করা, এটা আর্কাইভ করা, প্রিজার্ভ করা, বিভিন্ন পুঁথিকে, সুরকে প্রিজার্ভ করা, হ্যাঁ, এটা খুব জরুরি। এবং এটা এই ক্ষেত্রে আপনার বিভিন্ন মিডিয়া ভালো রকম ভূমিকা পালন করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই এই অনুষ্ঠানে। মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেইল করতে পারেন এই ঠিকানায়, dinprotidin@banglavision.tv। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামীকাল একই সময়ে বাংলাভিশনের পর্দায়। ভাইয়া, এবার পুঁথি। এই ঝালমুড়ি, এই ঝালমুড়ি, আমার ঝালমুড়ি খাইতে দেরি করবেন না তো কেউ। স্বাদে গুণে মজাদার কইবেন আপনার বউ, তাই লইয়া যান, তাই লইয়া যান ভাই যান, খুশি হইবেন বিবি। আপনি একটু খাইয়া দেখেন, সত্য একটা দাবি, তারপর অন্য কথা, তারপর অন্য কথা। জীবন বৃথা মানুষ না হইলে, অসৎ মানুষ চুরি করে, চোর তারে বলে আমি সৎ কাজে, আমি সৎ কাজে
সমাজে সবার মাঝে ঝাল মুড়ি বেচি, আমার জন্য দোয়া করবেন সৎ কাজে বাঁচি। তবে দুঃখ হয় দেশময় কিছু দেশি মানুষ শিক্ষায় দীক্ষা বড় হইয়া খাইতে আসে ঘুষ। এটা কেমন শিক্ষা করে ভিক্ষা অসৎ কাজে কামে, তা গচিয়ে ভালো আছি মুড়িওয়ালা নামে। আমি ভালো আছি মুড়ি বেশি গর্ব করি রোজ, সৎ থেকে ভালো আছি স্বল্প করি ভোজ। তবু দুঃখ নাই ভয় নাই জীবনে যাপনে, ফুল বানুর ভালোবাসায় খুশি মনে প্রাণে। বউ ফুল বানু প্রেমে ঝানু হাসিতে খুশিতে, সুখের বাগান করছি মোরা সুন্দর পৃথিবীতে। করছি সুখের বাগান।